গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস। আমি অর্জুন, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল লার্ন উইথ মি। আজকে তোমাদের সামনে যেটা নিয়ে আলোচনা করার কথা ছিল, আমি গত ভিডিওতে তোমাদের বলেছিলাম যে 1 জানুয়ারি থেকে তোমাদের ক্লার্কশিপের জন্য স্পেশাল কিছু টপিক নিয়ে রেগুলার বেসিস তোমাদের হচ্ছে কি আমি আলোচনায় চলে আসব। তো সেই কথা অনুসারে আজকে 1 জানুয়ারি, সবার প্রথমে তোমাদের সকলকে জানাই শুভ কামনা। তোমরা প্রত্যেকে নতুন বছরে ভালো কিছু করো, এটা আশা রইলো আমার। আর গডের কাছে প্রে রইলো তোমাদের জন্য। আর তোমরা প্রত্যেকেই যাদেরকে বলেছিলাম, তোমরা যারা শুনেছো বা যারা শোনো নাই, নতুন এখন দেখছো ভিডিওটা, প্রত্যেকে ভিডিওটাতে কন্টিনিউ থেকো। কারণ হচ্ছে কি এখানে তোমরা দেখতে পাবে ক্লার্কশিপের প্রত্যেকটা সাবজেক্টের A to Z আমি ডিটেলস তোমাদেরকে তোমার হচ্ছে এই তোমার হচ্ছে চ্যানেলে শুরু থেকে শেষ পর্যন্ত যতটা ক্লাস হয়, সেই হিস্ট্রি থেকে শুরু করে ধরো ইকোনমি, তোমার হচ্ছে গিয়ে ইংলিশের টপিক, সমস্ত কিছু এখান থেকেই করাবো ক্লার্কশিপের। এবং মেইনসের যে সমস্ত ডিটেলস ক্লাসগুলো হয় সেগুলো তোমাদের এখান থেকেই আমি করাবো, এবং সেটা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। তোমাদের কোনো সেটার জন্য কোনো পেমেন্ট করতে হবে না। তো আজকের যেটা কথা ছিল যে তোমাদের হচ্ছে গিয়ে টপিক ওয়াইজ ধরে ধরে আমি তোমাদের এমসিকিউ, এবং শুধু এমসিকিউ নয়, এমসিকিউ তো কম বেশি অনেক চ্যানেলেই তোমরা পেয়ে যাবে। এমসিকিউ নয়, এমসিকিউ এর সঙ্গে সঙ্গে তোমাদের হচ্ছে গিয়ে সেই টপিকের উপর যে কোশ্চেন থাকবে সেই কোশ্চেনের উপর বেস করে আর কি কি ডেটা আমরা কালেকশন করতে পারি, সেই ডেটাগুলো পর্যন্ত আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো তোমরা কেউ মিস করবে না, ভিডিওটা শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। এবং তোমাদের যদি সামান্যতম কাজে লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রাখবে, যাতে এই ধরনের প্রত্যেকটা ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাও এবং ক্লাসগুলোকে মেনটেন করবে সিরিয়াসলি। তো আজকের যেটা আমাদের বিষয় সেটা হচ্ছে গিয়ে পিএসসি ক্লার্কশিপের আমাদের হচ্ছে গিয়ে ফার্স্ট ক্লাস। এবং সেই প্রথম ক্লাসটা তোমরা প্রত্যেকে কেউ মিস করবে না, প্রত্যেককে শেয়ার করো। যে সমস্ত বন্ধু বান্ধবী রয়েছে, ভাই বোন রয়েছে, প্রত্যেকে শেয়ার করো, যাতে তারাও এই ক্লাসটাকে তোমার হচ্ছে গিয়ে নিতে পারে, ক্লাসটার থেকে কিছুটা সুযোগ পেতে পারে ভালো কিছু করার জন্য। আজকে আমাদের হিস্ট্রি, মেইন টপিক হচ্ছে হিস্ট্রি। সেই হিস্ট্রির থেকে বেশ কিছু কোশ্চেন থাকে ক্লার্কশিপের পরীক্ষায়। সেই হিস্ট্রির থেকে সিলেক্টেড কিছু প্রশ্ন, যেগুলোর থেকে তোমার হচ্ছে কোশ্চেন আসার মতো, সেই সিলেক্টেড কিছু প্রশ্ন থেকে আমরা আজকে আলোচনায় চলে আসছি। তো তোমরা কেউ ভিডিওটা মিস করবে না। চলো শুরু করছি আমাদের আজকে আসল টপিক, সেটা হচ্ছে কি হিস্ট্রি সিলেক্টেড কিছু প্রশ্ন। চলো আজকে তোমাদের জন্য প্রথম যে প্রশ্নটা নিয়ে এসেছি, আমি তোমাদের কোশ্চেনটা করে নিয়ে লিখে দিয়েছি তোমাদের সুবিধার্থে, যাতে করে তোমাদের সময়টা নষ্ট না হয়। আমার এত তোমার হচ্ছে গিয়ে বড় চ্যানেল নয় যে যেটার জন্য ডিজিটাল বোর্ড তোমাদের জন্য অ্যারেঞ্জ করব। তো সেদিক থেকে তোমরা একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে এই বোর্ডে তোমাদের যদি দেখতে সমস্যা হয়, একটু তোমরা জুম করে নিয়ে দেখার চেষ্টা করবে, ঠিক আছে? এবার কথা হচ্ছে গিয়ে আমাদের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের এমসিকিউ টাইপ দিয়েছি, অপশনও আমি দিয়েছি। তোমরা সেই অপশনগুলোকে করার চেষ্টা করবে। 1 সেকেন্ডের জন্য আমি পজ করবে, তোমরা দরকার হলে ভিডিওটাকে পজ করে অপশনটা নিজে করার চেষ্টা করবে, না পারলে আমি তো তোমার বলেই দিচ্ছি, ঠিক আছে? চলো শুরু করছি আমাদের আজকে মেইন যেটা কোশ্চেন। সেই কোশ্চেনটা দেখো, তোমাদের প্রথম প্রশ্নটা দেখো। প্রাচীন ভারতে বিন্দু শক্তি কোন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিল? ঠিক আছে, প্রাচীন ভারতে বিন্দু শক্তি কোন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিল, এটা হচ্ছে প্রশ্ন। অপশন দিয়েছে তোমাদের, একটা অপশন রয়েছে বাকাটাক, একটা রয়েছে কালাচুরি, হ্যাঁ তোমার হচ্ছে একটা রয়েছে কাকাতীয়, আর একটা বাদামির চালুক্য। এগুলোর মধ্যে কোন অপশনটা তোমার ঠিক? তোমরা 2-1 সেকেন্ড ভিডিওটাকে পজ করে ভিডিওটা উত্তর করে নাও, তারপর আমি বলে দিচ্ছি। এবার তোমরা চেষ্টা করো। অ্যাকচুয়ালি এটার উত্তর হবে, তোমাদের যে সময় নষ্ট না করবো, তোমরা পজ করে দেখার চেষ্টা করবে, নাহলে আমি তো বলেই দিচ্ছি। তো এটার উত্তর হবে হচ্ছে গিয়ে বাকাটাক, ঠিক আছে? প্রাচীন ভারতে বিন্দু শক্তি কোন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিল? উত্তর হবে কি বাকাটাক। এবার বাকাটাক সম্পর্কে আমি 2-4টা কথা বলে দিচ্ছি। বাকাটাক হচ্ছে গিয়ে এই সাম্রাজ্য, এটা কিন্তু একটা দক্ষিণ ভারতের ব্রাহ্মণ সাম্রাজ্য, ব্রাহ্মণ বংশ, বোঝা গেল? দক্ষিণ ভারতের তোমার হচ্ছে গিয়ে মালব থেকে শুরু করে তুঙ্গভদ্রা নদী, মালব থেকে শুরু করে তুঙ্গভদ্রা নদী, ঠিক আছে? তুঙ্গভদ্রা নদী, এই মালব থেকে তুঙ্গভদ্রা নদী পর্যন্ত দক্ষিণ ভারতের একটা বিশাল অংশ জুড়ে এই তোমার যে ব্রাহ্মণ বংশটা বিরাজ করতো, ঠিক আছে? এবার এই সময় তোমার হচ্ছে গিয়ে এদের রাজবংশ, এই বংশটা অ্যাকচুয়ালি তোমার হচ্ছে গিয়ে 230 থেকে 500, হ্যাঁ 510, কোনো কোনো বইয়ে তোমরা 510 পাবে, ঠিক আছে? এরকম তোমার হচ্ছে গিয়ে এদের রাজবংশটা তোমার হচ্ছে গিয়ে ছিল আর কি। এবার দক্ষিণ ভারতের ব্রাহ্মণ বংশটার স্থায়িত্বকাল যদি তোমাদের প্রশ্ন আসে, তাহলে হবে উত্তর হচ্ছে গিয়ে 230 থেকে 200, তোমার হচ্ছে 500 বা 510।
এবার যদি প্রশ্ন আসে এদের বিস্তারটা কতদূর পর্যন্ত ছিল, তাহলে উত্তর হবে হচ্ছে গিয়ে দক্ষিণ ভারতের মালব থেকে শুরু করে তুঙ্গভদ্রা নদী পর্যন্ত। এবার যদি প্রশ্ন আসে যে বিন্দু শক্তি কোন সময়টা ছিল, এটারও উত্তর লিখে রাখো তোমরা। বিন্দু শক্তি ছিল হচ্ছে গিয়ে 230 থেকে সরি 250 থেকে 270 কোনো কোনো বইয়ে 75ও পাবে তোমরা, ঠিক আছে। তো 250 থেকে 270-75 এই সময়টা ছিল হচ্ছে বিন্দু শক্তি। বোঝাতে পেলাম? আবার বলছি তোমাদের, প্রথম প্রশ্ন থেকে আমরা কি কি ডেটাগুলো পাচ্ছি। প্রথম প্রশ্নটা বলে নেই, প্রাচীন ভারতে বিন্দু শক্তি কোন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিল। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে বাকাটা উত্তর। এবার বাকাটা সাম্রাজ্যটা রাজবংশটা ব্রাহ্মণ বংশটা এটা কোথায় ছিল, দক্ষিণ ভারতের মালব থেকে তুঙ্গভদ্রা নদী পর্যন্ত, এটা একটা বিস্তার ছিল এদের। এবার ব্যাপার হচ্ছে কি এদের স্থায়িত্ব কালটা কোন সময়টা, 230 থেকে 500 থেকে 510 এই 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 সময়টুকু, ঠিক আছে। 500 থেকে 510 নয়, 230 থেকে 500, নতুবা কোনো কোনো বইয়ে তোমরা 510 পাবে। এই সময়টা ছিল হচ্ছে গিয়ে ওদের স্থায়িত্বকাল। আর যদি বলে যে বিন্দু শক্তি কোন সময়টা ছিল, এটার উত্তর হবে হচ্ছে গিয়ে 250 থেকে 270-75 এই খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল বিন্দু শক্তি। বোঝাতে পেলাম? পরের কোশ্চেন চলো। পরের কোশ্চেন এটা মানে ভুল ক্রমে চলে আসছে, এটা ভূগোলের কোশ্চেন চলে আসছে, তোমরা সেটাকেও জেনে নাও, কোনো অসুবিধা নেই। ভারতে ব্যবহৃত প্রথম ধাতু নিচের কোনটি, অর্থাৎ ভারতে যে সমস্ত ধাতু আমরা ব্যবহার করেছিলাম এই ধাতুগুলোর মধ্যে সেটা কোনটা প্রথম, তোমরা উত্তর করার চেষ্টা করো। সময় 2 সেকেন্ড, দরকার হলে স্টপ করো ভিডিওটাকে বা পজ করো, তারপরে তোমার হচ্ছে আমি বলে দিচ্ছি। উত্তর হবে হচ্ছে গিয়ে তামা, ঠিক আছে। ভারতে ব্যবহৃত প্রথম যে ধাতুটা রয়েছে, ব্যবহৃত প্রথম ধাতু সেটা হচ্ছে তামা। এবার বলে দিচ্ছি তোমাদের, তাম্রপ্রস্তর যুগে, ঠিক আছে, তাম্রপ্রস্তর যুগে হচ্ছে গিয়ে ভারতে প্রথম ব্যবহৃত ধাতু হচ্ছে কিন্তু তামা, ঠিক আছে। ক্লিয়ার? আমরা পরের কোশ্চেনে যাব, ঠিক আছে। ঝটপট তোমরা তোমার হচ্ছে ভিডিওটাকে দেখো, আমিও খুব তাড়াতাড়ি করানোর চেষ্টা করব, ঠিক আছে। এরপরে কি বলছে, 3 নম্বর যেটা বলেছে, ভারত নিচের কোন দেশ থেকে ইউরেনিয়াম আমদানি করে। ভুল বললাম আমি, এই কোশ্চেনটা ঠিকই ছিল, এটা তোমার হচ্ছে হিস্ট্রি ছিল, এই কোশ্চেনটা ছিল হচ্ছে গিয়ে তোমার হচ্ছে জিওগ্রাফি, ঠিক আছে। তো কি বলছে, ভারত নিচের কোন দেশ থেকে ইউরেনিয়াম আমদানি করে না, ঠিক আছে। তাহলে এখানে 3টে অপশন দিয়েছি, কাজাখস্তান, ব্রাজিল, নামিবিয়া। কোন অপশনটা তোমার ঠিক হবে তোমরা করার চেষ্টা করো, আমি বলে দিচ্ছি। তো 2-4 সেকেন্ড নাও, তোমরা সময় নাও, নিয়ে পজ করে করার চেষ্টা করো, আমি বলে দিচ্ছি। তো এটা উত্তর হবে হচ্ছে কি, ভারত নিচের কোন দেশ থেকে ইউরেনিয়াম আমদানি করে না। করে তাহলে কোনটার থেকে সেটা জানতে হবে। তাহলে আমরা একটা প্রশ্নের মধ্যে 2টে উত্তর পেয়ে যাচ্ছি। করে না হচ্ছে গিয়ে ব্রাজিল থেকে ইউরেনিয়াম আমদানি করে না ভারত। তাহলে কোন কোন দেশ থেকে আমদানি করে, কোন কোন দেশ থেকে, একটা হচ্ছে কাজাখস্তান, একটা হচ্ছে নামিবিয়া, এর সঙ্গে আরো একটা দেশ রয়েছে সেটা হচ্ছে গিয়ে মঙ্গোলিয়া। বুঝতে পেরে তোমরা? তোমরা লিখে রাখো দরকার হলে। তাহলে ভারত ইউরেনিয়াম কোন কোন দেশ থেকে আমদানি করে যদি আসে, তাহলে উত্তর হবে কাজাখস্তান, নামিবিয়া, আর সঙ্গে তোমাদের থাকবে মঙ্গোলিয়া। এই 3টে জায়গা আরো থাকতে পারে, ঠিক আছে। তো এই 3টে দেশ থেকে তোমাদের হচ্ছে গিয়ে ইউরেনিয়াম আমদানি করে। আর যদি করে না আসে তাহলে উত্তর কিন্তু হবে ব্রাজিল। বুঝতে পেলাম? এরপরে যেটা প্রশ্ন তোমাদের থাকছে সেটা হচ্ছে গিয়ে, ভারতে কমিউনিজমের প্রবর্তক কে ছিলেন। ভারতে কমিউনিজমের প্রবর্তক ছিলেন হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে, উত্তরগুলো তোমরা বলার আগে নিজে চেষ্টা করো একবার। 1 নম্বর অপশন রয়েছে S.A. ডাঙ্গি, তারপর হচ্ছে বি নাম্বার অপশন হচ্ছে গিয়ে M.R. জয়কার, সি নাম্বার অপশন হচ্ছে M.N. রায়, ডি নাম্বার অপশন হচ্ছে নলিন গুপ্ত। এই 4টার মধ্যে কোনটা হবে তোমরা করার চেষ্টা করো, তারপর আমি বলে দিচ্ছি। তো উত্তর হবে হচ্ছে গিয়ে M.N. রায়, ঠিক আছে। এর পুরো নাম তোমাদের যদি আসে কোনো জায়গায় হয়তো পুরো নাম দিয়ে থাকতে পারে, তাহলে সেটা কি, মানবেন্দ্রনাথ রায়। এটার উত্তর হচ্ছে কি, পুরো নামটা কি, M.N. রায়ের পুরো নাম কি, মানবেন্দ্রনাথ রায়। ক্লিয়ার? এরপরে যে প্রশ্ন রয়েছে তোমাদের, নেক্সট প্রশ্ন আমরা চলে যাব। 5 নম্বর প্রশ্ন কি বলছে, ঘটনাগুলিকে কালক্রমিক অনুসারে সাজাও বা কালক্রমিক ভাবে সাজাও, ঠিক আছে। একটু লিখতে ভুল হয়ে গেছে, ঘটনাগুলিকে কালক্রমিক ভাবে সাজাও, ঠিক আছে। কি বলছে দেখো, প্রথমে আছে অগাস্ট অফার, পুনা চুক্তি, তৃতীয় গোল টেবিল বৈঠক। 3টে রয়েছে, ঠিক আছে। এই 3টের মধ্যে কোন ঘটনাটা আগে ঘটে, ঠিক আছে। এবার এগুলোকে আমরা যদি উত্তর করতে যাই, এই ধরনের প্রশ্ন আমাকে অবশ্যই 3টে ঘটনা সম্পর্কে জানতে হবে। এবার আমরা যদি অপশনগুলো দেখি, অপশন কি বলা আছে দেখো, এ নম্বর অপশনে বলা আছে 1, 2, 3, বি নম্বর অপশনে বলা আছে 2, 3, 1,
সি নাম্বার অপশন বলা আছে 2, 1, 3, ডি নাম্বার অপশনে বলা আছে 3, 1, 2। তাহলে আমাদের উত্তর কোনটা তোমরা করার চেষ্টা করো, পরে আমি বলছি অবশ্যই। তো উত্তর হবে তোমাদের হচ্ছে গিয়ে, উত্তর বলার আগে তোমাদেরকে বলে রাখি যে কোন কোন ঘটনাগুলো কোন সময় ঘটে, তাহলে তোমাদের উত্তর বুঝতে সুবিধা হবে, তোমরা নিজেরাই করতে পারবে। আগস্ট অফার যেটা হয় 1942, ঠিক আছে, আগস্ট অফার। তার মানে আমরা একটা সাল পেলাম যে এই সময় এই ঘটনাটা ঘটে। পুনা চুক্তি এটা হচ্ছে গিয়ে 1932, এটা একটা ঘটনা পেলাম আমরা। এরপরে যেটা বলছে তৃতীয় গোল টেবিল, এটাও তো 1932। এবার তোমরা কনফিউশনে পড়ে যাবে, তাহলে এটা ভাবলাম যে এটা 1942, এটা তাহলে শেষে হলো, এই দুটোর মধ্যে এখন কোনটা আগে হবে এটা জানা দরকার। এবার আমরা আসবো মাসের ঘটনায়। এই পুনা চুক্তিটা হয়েছিল হচ্ছে গিয়ে, পুনা চুক্তিটা হয়েছিল হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে 1932-এর 24শে সেপ্টেম্বর। লিখে রাখো তোমরা ডেটাগুলা, বলে রাখছি বারবার, ডেটাগুলোকে লিখে রাখো। পুনা চুক্তি হচ্ছে গিয়ে 1932-এর 24শে সেপ্টেম্বর, ক্লিয়ার। আর তৃতীয় গোল টেবিল বৈঠক হচ্ছে গিয়ে নভেম্বর থেকে তোমার হচ্ছে গিয়ে নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে হয়েছিল, ক্লিয়ার, বুঝতে পেলাম তোমাদের। তাহলে কি হলো, আগস্ট আন্দোলন যদি 1942 হয় তাহলে এটা কোনো শেষের দিকে হবে, তাহলে এটা কোনো অপশনে নেই, আর এটা 3 নম্বর অপশনে যাবে আমাদের। পুনা চুক্তি 1932-এর 24শে সেপ্টেম্বর, তৃতীয় গোল টেবিল 1932-এর নভেম্বর থেকে ডিসেম্বর, তার মানে 24শে সেপ্টেম্বরটা আগে হবে। তার মানে আমাদের যদি আমরা তোমার হচ্ছে সাজাই সুন্দর করে, তাহলে এটা হচ্ছে কি 1, এটা হচ্ছে গিয়ে 2, আর এটা হচ্ছে গিয়ে 3। তাহলে আমাদের অপশন কি থাকবে, 2, 3, 1। এই অপশন কোথায় আছে দেখো, এখানে নাই, এই যে 2, 3, 1। তাহলে এই উত্তরটা আমাদের কারেক্ট উত্তর। বোঝা গেল, ক্লিয়ার হলো। তোমরা ডেটাগুলোকে সুন্দর করে খাতায় লিখে রাখো, ক্লাসটাকে মিস করবে না। এরকম ফ্রুটফুল ক্লাস তোমরা প্রত্যেকটা দিন পাবে। বিশেষ করে ক্লার্কশিপ শুধু নয়, তোমাদের যারা ফুড এসআই এর জন্য অ্যাপ্লাই করেছো, তোমাদের 14 তারিখ পরীক্ষা হওয়ার কথা ছিল জানুয়ারির। আর আমি তোমাদের একটা কথা জানিয়ে রাখি এখানেই, যে তোমাদের ফুড এসআই এর পরীক্ষা 14 তারিখ সম্ভবত হচ্ছে না, এই 26শে ডিসেম্বর তোমাদের যে পিএসসি একটা তোমার ইয়ে ছিল, আন্দোলন ছিল, সেখান থেকে যেটা খবর পাওয়া যাচ্ছে যে তোমাদের তোমার হচ্ছে গিয়ে 14 জানুয়ারি, অর্থাৎ জানুয়ারি মাসে তোমাদের ফুড সাপ্লাই এর এসআই এর যেটা পরীক্ষা সেটা হচ্ছে না। আর এটা না হওয়ার ফলে জানুয়ারি মাসে যদি না হয়, ফেব্রুয়ারিতে কোনো চান্সই নেই। তার কারণ ফেব্রুয়ারির 2 তারিখ থেকে শুরু হচ্ছে তোমাদের হচ্ছে গিয়ে মাধ্যমিক এক্সাম, ঠিক আছে। আর তোমার হচ্ছে 16 তারিখ থেকে শুরু হচ্ছে গিয়ে 16 তারিখ থেকে শুরু হচ্ছে গিয়ে তোমার হচ্ছে উচ্চ মাধ্যমিকের এক্সাম। তাহলে তাহলে ফেব্রুয়ারি মাসে কোনো গল্পই নেই। জানুয়ারিতে মিস হলে ফেব্রুয়ারি মাসে কোনো গল্পই নেই তোমাদের। তাহলে একটা অপশন বাকি থাকছে, সেটা হচ্ছে কি মার্চ মাস। মার্চ মাসের প্রথম দ্বিতীয় সপ্তাহের দিকে একটা সম্ভাবনা রয়েছে। এটা ফুড সাপ্লাই এসআই এর পরীক্ষা, ক্লিয়ার। তোমরা ডেটাটা জেনে রাখো, দরকার হলে তোমরা সেইভাবে প্রিপারেশনটা আমার সুযোগ পাবে আরো সময়টা পেলে তোমরা। এবার যেটা আমি বলছিলাম, যেখানে আমাদের মেইন টপিক ছিল, সেটা হচ্ছে গিয়ে যে ফুড সাপ্লাই এর এসআই এ যে প্রশ্নগুলো থাকবে, এই ধরনের প্রশ্নই কিন্তু তোমরা পাবে সেখানেও। তো সেদিক থেকে তোমরা যারা ফুডের এসআই এর পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য ক্লাসগুলো খুব গুরুত্বপূর্ণ, এবং যারা মিসলেনিয়াস অ্যাপ্লাই করেছো তাদের জন্য কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। আর পরীক্ষার ডেটগুলো তোমরা একটু জেনে নাও। তোমাদের ক্লার্কশিপের পরীক্ষা সম্ভবত হচ্ছে গিয়ে এই মে জুনের দিকে হবে, ঠিক আছে। তোমাদের লোকসভা ভোট আছে, তারপরে তোমাদের হচ্ছে গিয়ে মে জুনের দিকে ক্লার্কশিপের পরীক্ষা হবে। আমরা হাতে 4-5 মাস সময় পাচ্ছি। এই সময়টাকে তোমরা খুব গুরুত্বপূর্ণভাবে, ওই বারবার পরীক্ষা দেবো, বারবার তোমার যে অ্যাপ্লাই করবো এই করে কিন্তু চাকরি পাওয়া যায় না। একবার অ্যাপ্লাই করেছো এবং এটাকে আদা জল খেয়ে লেগে পড়ো এবং এটাকেই ক্র্যাক করার চেষ্টা করো। আর আমি এটুকু বলবো, তোমরা ভিডিওটার সঙ্গে থেকো, চ্যানেলটার সঙ্গে থেকো। আমি রেগুলার বেসিস যে সমস্ত কোশ্চেনগুলো করাবো, তোমরা পরীক্ষা হলে তোমরা বুঝতে পারবে যে কতটা কাজে লেগেছে তোমাদের, ঠিক আছে। আর অবশ্যই বলছি আবার, তোমরা চ্যানেলটাকে যে সমস্ত বন্ধু বান্ধব ভাই বোন রয়েছে প্রত্যেককে কিন্তু শেয়ার করে দিও। নতুন চ্যানেল, তোমরা হয়তো ততটা গুরুত্ব দিবে না, কিন্তু তোমরা ক্লাসটা দেখলে ধীরে 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 তোমাদের মনে হবে যে হ্যাঁ এখান থেকে কিছু শেখা যেতে পারে। তো আমাদের যেটা মেইন কথা, তাহলে ক্লার্কশিপের পরীক্ষা হচ্ছে গিয়ে তোমাদের 4-5 মাস সময় পাচ্ছি আমরা। ওই মিসলেনিয়াসের পরীক্ষাও তোমাদের ওই সময় ওর পাশাপাশি হবে। তার মানে আমাদের মার্চের দিকে শুধু হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে ফুড সাপ্লাই এসআই এর পরীক্ষাটা। তাহলে আমরা 3টে পরীক্ষাকে তোমার হচ্ছে লক্ষ্য করে এগোতে পারি। এবং আমি যে ক্লাসগুলো করাবো সেই ক্লাসগুলো প্রত্যেকটা পরীক্ষাতেই, মিসলেনিয়াস বলো, ক্লার্কশিপ বলো, ফুড সাপ্লাই এসআই বলো, সবটাতেই কাজে লাগবে তোমাদের। তো প্রত্যেকে দেখবে, সিরিয়াসভাবে কেউ মিস করবে না। চলো আমরা
6 নম্বর কোশ্চেন কি বলেছে আমাদের, দীনবন্ধু মিত্র নীলদর্পণে কাদের দুর্দশা তুলে ধরেছেন? দীনবন্ধু মিত্র নীলদর্পণে, নীলদর্পণ একটা নাটক তোমরা সবাই জানো, কে লিখেছিল? দীনবন্ধু মিত্র। কাদের দুর্দশা কথা তুলে ধরেছিল? এবার এখানে অপশন 4টে রয়েছে, তোমরা দেখো, দেখে নিজে করার চেষ্টা করো। 1 নম্বর অপশন বাঙালি কারিগরদের, 2 নম্বর নীল চাষি, 3 নম্বর ভূমিহীন শ্রমজীবী, 4 নম্বর হচ্ছে উপরের সবকটি। তোমরা অপশন উত্তর করার চেষ্টা করো, আমি বলে দিচ্ছি। তারপর উত্তর বলে দিচ্ছি, উত্তর হচ্ছে গিয়ে নীল চাষিদের। তোমরা অনেকে উত্তর করবে উপরের সবকটি। হ্যাঁ, সেক্ষেত্রে তোমরা ভাবতে পারো যে এখানে বাঙালি কারিগর এটা তোমার না হতে পারে, কিন্তু ভূমিহীন শ্রমজীবী সেটা হতে পারে, কিন্তু না, একদমই না। এখানে শুধু একটাই অপশন হবে, সেটা হচ্ছে নীল চাষিদের। এখান থেকে যে ডেটা দুটো আমাদের প্রয়োজন, একটা ডেটা আমাদের প্রয়োজন, সেটা কি, যে নীল চাষি যারা ছিল তারা নীলকরদের অত্যাচার সহ্য করতে করতে আলটিমেটলি একটা সময় অতিষ্ঠ হয়ে ওঠে। আমরা ক্লাস 9-10-এ পড়েছিলাম যে নীলকর সাহেবরা কিভাবে নীল চাষিদের উপর অত্যাচার করত। তোমরা কম বেশি অনেকেই জানো যে এমনও অবস্থা হয়েছিল যে অগ্রিম দাদন বলতে যেটা আমরা বুঝি, নীল চাষ করতে গিয়ে যারা নীল চাষি ছিল তাদের সেরকম পয়সা করে ছিল না যে নীল চাষ করবে। যারা নীলকর সাহেব ছিল অর্থাৎ ব্রিটিশরা বা ইংরেজরা, ওরা কি করতো, যে চাষিরা ছিল সেই চাষিদেরকে অগ্রিম পয়সা দিয়ে যেত, যে তোমার পয়সা নাই, আমার কাছ থেকে পয়সা নাও, তোমরা করে নিয়ে তবু নীল চাষটা করো। ঠিক আছে, এটা এদের মানে একটা ফাঁদ ছিল ওদেরকে সেই ফাঁদে ফেলানোর জন্য। ঠিক আছে, এবার সেই টাকা, অগ্রিম টাকা যেটাকে দাদন বলা হতো, সেই অগ্রিম টাকা নীল চাষিরা নিয়ে ভাবতো যে ঠিকই আছে, করি তাহলে। তো সেই নীল চাষ করার পরে কোনো কারণে প্রাকৃতিক দুর্যোগে যদি এমন হতো যে সেই নীল চাষির সেই ফসল ভালো হয়নি, ফসল নষ্ট হয়ে গেছে, তাহলে সেই চাষিদের উপর নীলকররা অকথ্য অত্যাচার করত। এমনও আমরা পড়েছি বইয়ে যে এমনও হতো যে যারা হচ্ছে নীল চাষি, তাদের যদি এমন হতো যে তারা সেই জমিতে ফসল ফলাতে পারেনি, ফসলটা নষ্ট হয়ে গেছে, তাহলে অনেক সময় এমন হতো যে যতদিন না পর্যন্ত ওই দাদন যে টাকাটা অগ্রিম নিয়েছে চাষ করার জন্য, সেই টাকাটা যতদিন পর্যন্ত শোধ করতে পারেনি, ততদিন পর্যন্ত তাদেরকে তুলে নিয়ে যাওয়া হতো এবং তাদের বাগান বাড়িতে, খামার বাড়িতে, বিভিন্ন জায়গায় কাজে লাগানো হতো। তাদেরকে বেগার শ্রম করানো হতো, তাদের দিয়ে মানে কাজ করানো হতো, এবং সেটার জন্য কোনো পারিশ্রমিক দেওয়া হতো না। কেন? কারণ তোমরা যে অগ্রিম টাকাটা নিয়েছো সেটা আগে পরিশোধ করতে হবে, তারপর তোমরা কিন্তু এখান থেকে ছাড়া পাবে। সেই জন্য বউ বাচ্চা যারা রয়েছে প্রত্যেককেই সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হতো। এতটা নির্মম এবং নিষ্ঠুর একটা তোমার হচ্ছে গিয়ে এই চাষটা ছিল, নীল চাষটা। ঠিক আছে, এবার এখান থেকে আমাদের ডেটা কি আসবে আমাদের পরীক্ষার জন্য, এই তোমাদের বলে রাখি, এই সমস্ত গল্প যদি তোমরা না জানো না, তাহলে ঘটনাগুলো মনে থাকবে না, ডেটাগুলোও মনে থাকবে না। এগুলো জানা প্রয়োজন। আর এগুলো তোমরা প্রত্যেক ক্লাসে, আমার প্রতিনিয়ত তোমাদের এই ক্লাসেই পাবে তোমরা, তো কেউ মিস করো না কিন্তু। ঠিক আছে, তো যেটা বলছিলাম যে দীনবন্ধু মিত্র নীলদর্পণে কাদের দুর্দশা তুলে ধরেছিল, এখানে উত্তর যেহেতু নীল চাষি, এখান থেকে আমাদের দুটো ডেটা, যে তাহলে নীল বিদ্রোহ অর্থাৎ নীল চাষিরা যখন অতিষ্ঠ হয়ে উঠলো অত্যাচারে, নীলকরদের অত্যাচারে, তখন ওরা আন্দোলন তোমার হচ্ছে গিয়ে করার চেষ্টা করলো, আন্দোলন করলো। তখন সালটা হচ্ছে গিয়ে কত, এটা সালটা হবে হচ্ছে গিয়ে 1859 থেকে 60, অর্থাৎ এই সময় কিন্তু নীল বিদ্রোহটা হয়। বোঝা গেল? তাহলে প্রশ্ন আসতে হবে নীল বিদ্রোহ কবে, 1859 থেকে 60। অনেকে তোমরা জানো এই সমস্ত ডেটা, তবু এক্সট্রা ডেটা কিছু আছে, তোমরা প্রত্যেকে ভিডিওটা কেউ স্কিপ করবে না কিন্তু। ঠিক আছে, তো 1859 থেকে 60 সালের দিকে তোমার হচ্ছে নীল বিদ্রোহটা হলো। আর এই সময় নীল বিদ্রোহের দুজন নেতা ছিল, যাদের নাম না বললে নয়, তাদের নাম তোমরা অনেকেই জানো, দিগম্বর বিশ্বাস আর হচ্ছে গিয়ে দিগম্বর বিশ্বাস আর হচ্ছে গিয়ে বিষ্ণুচরণ বিশ্বাস। ঠিক আছে, বিষ্ণুচরণ বিশ্বাস, এই দুজন কিন্তু এই নীল বিদ্রোহে একদম ভালো রকমের ভূমিকা পালন করে। ঠিক আছে, তো প্রশ্ন আসতে পারে নীল বিদ্রোহ দুজন নেতার নাম লেখো, বা তোমার হচ্ছে গিয়ে নাম নীল বিদ্রোহে অংশ তোমার হচ্ছে নেতৃত্ব দিয়েছিল নিচের কোন নেতা বা কোন ব্যক্তি, তাহলে সেখানে অপশন আমাকে খুঁজতে হয়, দিগম্বর বিশ্বাস নতুবা বিষ্ণুচরণ বিশ্বাস। আরো অনেকে ছিল, আমরা তাদের নাম পরে জানবো। তো পরের প্রশ্ন, আমাদের নেক্সট প্রশ্ন কি দেখো, ভারতে প্রথম ব্রিটিশদের ফ্যাক্টরি গঠন হয়েছিল কবে? ভারতে প্রথম ব্রিটিশদের ফ্যাক্টরি গঠন হয়েছিল কবে? অপশন দেখো, 1 সুরাট, 2 মাদ্রাস, তারপর হচ্ছে বাংলা, তারপর হচ্ছে বম্বে। এই 4টা অপশনের মধ্যে তোমাদের কোনটা হতে পারে তোমাদের মনে হয়? তোমরা একটা করার চেষ্টা করো, 2 সেকেন্ডের জন্য পজ করো ভিডিওটাকে। আমি উত্তর বলে দিচ্ছি,
উত্তর হচ্ছে গিয়ে তোমাদের সুরাট। এবার এই ব্রিটিশরা অর্থাৎ ইংরেজরা তাদের যে কোম্পানি ফ্যাক্টরি, হ্যাঁ, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেটা, সেটা প্রথম প্রতিষ্ঠা করেছিল, ঠিক আছে, কোথায়, সেটা হচ্ছে গিয়ে সুরাটে, ঠিক আছে। এবার সেই সময় সালটা কত সেটা আমাদের জেনে রাখা ভালো। এই সুরাটে যখন কোম্পানিটা প্রতিষ্ঠা করে, ঠিক আছে, সেই সময় সালটা ছিল হচ্ছে গিয়ে, তখন সময়টা হচ্ছে 1613, অর্থাৎ 1613-র দিকে সুরাটে প্রথম ব্রিটিশরা অর্থাৎ ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের গঠন করে। ক্লিয়ার হলো? আবার বলছি, ভারতে প্রথম ব্রিটিশদের ফ্যাক্টরি গঠন হয়েছিল সুরাটে, সালটা কত, 1613। ক্লিয়ার? একদম মুখস্থ করে নাও, এখানেই তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো করাচ্ছি সম্পূর্ণ ডেটা সহ তোমাদের মুখস্থ করিয়ে ছাড়বো। ক্লিয়ার? তোমরা কেউ মিস করবে না কিন্তু। পরে যে প্রশ্ন আমাদের রয়েছে যে শ্রীরঙ্গপত্তনমে স্বাধীনতার বৃক্ষ রোপণ করেন, স্বাধীনতার বৃক্ষ রোপণ করে কে কে? এখানে দেখো কে রয়েছে, হায়দার আলী, চীন কুলি খান, মুর্শিদ কুলি, টিপু সুলতান। ঠিক আছে, এখানে যে কটা রয়েছে তোমাদের হচ্ছে কি ভালো করে দেখো নাম কটা, হায়দার আলী, চীন কুলি খান, মুর্শিদ কুলি খান, টিপু সুলতান, এদের মধ্যে কোনটা উত্তর হতে পারে? তোমরা উত্তর করার চেষ্টা করো ঝটপট, সময় নষ্ট করা যাবে না। ঠিক আছে, আমি উত্তর বলে দিচ্ছি, উত্তর হবে হচ্ছে গিয়ে টিপু সুলতান। ঠিক আছে, তাহলে শ্রীরঙ্গপত্তনমে স্বাধীনতার বৃক্ষ রোপণ করে কে? টিপু সুলতান। এখান থেকে আমরা কি ডেটা পাবো? এখান থেকে ডেটা পাবো আমরা যে টিপু সুলতান তোমাদের হচ্ছে গিয়ে একজন স্বাধীন চেতা নবাব ছিল, আমরা সকলেই জানি। ঠিক আছে, স্বাধীন চেতা নবাব ছিল। যে সময় ফরাসিদেরকে সাহায্য করার জন্য টিপু সুলতান ফরাসি যে সৈন্যরা ছিল তাদেরকে সাহায্য করার জন্য 1700 সালটা লিখে রাখবে, 1797 সালে একটা জ্যাকোবিন ক্লাব তৈরি করে। ঠিক আছে, সেই জ্যাকোবিন ক্লাবে তোমার হচ্ছে গিয়ে টিপু সুলতান কিন্তু সদস্য পদ গ্রহণ করে। বোঝাতে পেলাম? আবার বলছি যে স্বাধীনতার বৃক্ষ রোপণ করে হচ্ছে গিয়ে টিপু সুলতান। এখান থেকে যদি আমরা ডেটা পাওয়ার চেষ্টা করি, সেই ডেটা কি হতে পারে যে টিপু সুলতান আর কি কি করেছিল? টিপু সুলতান তোমার হচ্ছে গিয়ে ফরাসি যে সৈন্যরা ছিল তাদেরকে সাহায্য করেছিল কিসের জন্য? একটা জ্যাকোবিন ক্লাব। কি ক্লাব? আবার বলছি, জ্যাকোবিন, জ্যাকোবিন জ্যাকোবিন ক্লাব। ঠিক আছে, এই জ্যাকোবিন ক্লাব প্রতিষ্ঠা করতে সাহায্য করেছিল কে? টিপু সুলতান। কাদেরকে সাহায্য করেছিল? ফরাসি যে সমস্ত সৈন্যরা ছিল তাদেরকে সাহায্য করেছিল। এবার কথা হচ্ছে গিয়ে কত সালে তোমার হচ্ছে ঘটনাটা ঘটে, এই জ্যাকোবিন ক্লাবটা কবে প্রতিষ্ঠা করা হয়, এটা যদি প্রশ্ন আসে, সালটা হচ্ছে 1797। কে প্রতিষ্ঠা করে? টিপু সুলতানের সাহায্যে ফরাসি সৈন্যরা। ক্লিয়ার হলো কথাটা? ডেটাটা আমাদের ক্লিয়ার হলো। আবার প্রশ্নে বলছি আমি যে আমাদের টিপু সুলতান সম্পর্কে 2-4টা ডেটা। টিপু সুলতান 1797 খ্রিস্টাব্দে ফরাসি সৈন্যদেরকে সাহায্য করেছিল কি করতে? জ্যাকোবিন ক্লাব গঠন করতে, এবং সেই ক্লাবের সদস্যপদ গ্রহণও করে কিন্তু টিপু সুলতান। ক্লিয়ার হলো? এরপরে আমাদের যেটা প্রশ্ন, পরের প্রশ্নে আমরা যাব। ঠিক আছে, তোমরা যদি কেউ বুঝতে না পাও কমেন্ট বক্সে আমাকে জানাবে যে এই কোশ্চেনটা আমার ভুল হলো। আমি যেহেতু নতুন আমাদের পথ চলা, ঠিক আছে, তোমাদের যদি কোনো জায়গায় সমস্যা মনে হয় যে এই জায়গাটা আমি ভুল করেছি, তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর তোমাদের যদি ভিডিওটা সত্যি ভালো লাগে তোমরা কমেন্ট করে জানাবে কে কে কোথা থেকে দেখছো আর কে কে কোন কোন পরীক্ষা দিবে, সেটার জন্য কমেন্ট করবে, অবশ্যই আমি সেই কমেন্টের উত্তর দেবো। ঠিক আছে, কোনো যদি ভুল থেকে থাকে আমার এখান থেকে কোনো ডেটা যদি আমি ভুল পেয়ে থাকি, এগুলো করতে গেলে তো আমাদের অনেকটা পরিশ্রম করতে হয়, অনেকটা কালেক্ট করতে হয়, বিভিন্ন জায়গা থেকে তথ্যগুলোকে নিয়ে আসতে হয়, তারপর কিন্তু তোমাদের জন্য এই সমস্ত ক্লাসগুলো তুলে ধরি আমরা। তো প্রত্যেকেই তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছে এখনো সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কিন্তু। আর যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদেরকে শেয়ার করো যাতে তাদেরও কাজে লাগে। ঠিক আছে, তো যেখানে আমরা ছিলাম যাদের টিপু সুলতানের ব্যাপারটা আমরা জানলাম যে 1797 সালে জ্যাকোবিন ক্লাব প্রতিষ্ঠায় সাহায্য করেছিল কাদেরকে? ফরাসি সৈন্যদেরকে নিয়ে, এবং সেই ক্লাবের সদস্য পদ গ্রহণ করে কিন্তু টিপু সুলতান। আমরা পরের প্রশ্নে যাব যে ঘটনাগুলি কালক্রমিক ভাবে সাজাও। তাহলে এটা ওই আগের প্রশ্নটার মতো, আগস্ট বা পুনা চুক্তি, তৃতীয় গোল টেবিল, এখানে এতগুলো ডেটা আমরা পেয়েছিলাম, এখানেও নিশ্চয়ই ডেটা পাবো আমরা। দেখো কি কি ডেটা আছে এখানে। রাওলাট আইন সত্যাগ্রহ, আইন অমান্য আন্দোলন, সাইমন কমিশন, আর হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন। আগে আমাদের জানতে হবে, আমাদের এখানে অপশন এ বি সি ডি করে আছে, তোমরা করার চেষ্টা করো। আমি 2 সেকেন্ড পজ করে নিচ্ছ, তোমরা নিয়ে করার চেষ্টা করো, আমি উত্তরটা বলে দিচ্ছি। এবার ব্যাপারটা দেখো তোমরা, এখানে রাওলাট আইন একটা, আইন অমান্য আন্দোলন একটা, সাইমন কমিশন একটা, আর রয়েছে একটা ভারত ছাড়ো আন্দোলন। 4টে অপশন আমাদের আছে। এবার 4টে অপশন সম্পর্কে আমাদের যদি জানা থাকে, আগেরটা যেমন আমরা আগস্ট অপারেশন সম্পর্কে জানলাম 1942,
তারপরে চুপুরে চুক্তি 1932, তৃতীয় গোলটেবিল 32, কিন্তু এটা 24শে সেপ্টেম্বর, এটা হচ্ছে নভেম্বর ডিসেম্বর, তার মানে এটা সবার আগে, তারপরে এটা, তারপরে এটা। তো একই রকম ভাবে যদি আমরা এই সালগুলো জানতে পাই, আইন অমান্য কবে, সাইমন কমিশন কবে, ভারত ছাড়ো কবে, তাহলে কিন্তু আমাদের খতম, বোঝা হয়ে গেল। তাহলে আমাদের কোনো টেনশনে নেই, একবার আমরা উত্তর করতে পারবো। তাহলে আমরা দেখো রাওলাট আইনটা হচ্ছে গিয়ে লিখে রাখো তোমাদের, রাওলাট আইনটা হচ্ছে গিয়ে, রাওলাট আইন হচ্ছে গিয়ে 1919, ঠিক আছে। তোমার ডেটাগুলো অবশ্যই লিখে রাখবে খাতায়, হ্যাঁ। ক্লাসগুলোকে লিখে না, যারা ক্লাসগুলোকে শুধু দেখেই যায় তারা কিন্তু প্রচুর মিস করে, পরীক্ষার সময় রিভিশন করার সময় পায় না, বা এই সমস্ত ডেটা কিন্তু তোমরা সবসময় পাবে না, সব ক্লাসে পাবে না, ঠিক আছে। তো ডেটাগুলোকে লিখে রাখো যাতে করে তোমাদের কাজে লাগে, ঠিক আছে। তো ভাববে হয়তো কোশ্চেনগুলো বা তোমার যে অপশনগুলো, ডেটাগুলো আমরা যখন তখন সব বইয়ে পাবো, হ্যাঁ পাবে, কিন্তু এভাবে কোশ্চেনের সঙ্গে প্রত্যেকটা অপশনের সঙ্গে যে ডেটাগুলো তোমরা পাচ্ছ সেটা কিন্তু সবসময় নাও পেতে পারো, হ্যাঁ। বিশেষ করে পরীক্ষার সময় যেটা রিভিশনের সময়, সেই সময়টা কিন্তু পাবে না। হয়তো একটা কোশ্চেন এক জায়গায় আছে, আমি যে ডেটাগুলো বলছি এক্সট্রা ডেটাগুলো, সেগুলো কিন্তু সেখানে হয়তো নাও থাকতে পারে। তো সঙ্গে সঙ্গে তোমরা যদি লিখে রাখো তাহলে সেই মিসটা হবে না, ভুলটা হবে না তোমাদের। তো আইন অমান্য আন্দোলন যদি 1919 হয়, আমার লেখা ভালো নয় তবু 1919 হয়, তাহলে এটা এক নাম্বারটা গেল, ঠিক আছে। আর তোমার হচ্ছে গিয়ে কোথায় গেল, আর কোথায় গেল, হ্যাঁ, আইন অমান্য আন্দোলন যদি 1930 হয়, ঠিক আছে। আর সাইমন কমিশন যদি 1927 হয়, ঠিক আছে, 1927 হয়। আর ভারত ছাড়ো আন্দোলন যদি 1942 হয়, তাহলে তোমরাই উত্তর করো। এখন আমি কেন করতে যাব, আমি কেন করতে যাব, তোমরাই উত্তর করো। রাওলাট আইন 1919, আইন অমান্য আন্দোলন 1930, সাইমন কমিশন 1927, তারপর হচ্ছে গিয়ে ভারত ছাড়ো আন্দোলন 1942, কোনটা আগে ঘটে? কমন সেন্স, 1919 আগে, তাহলে এটা হচ্ছে 1 নাম্বার। তারপরে হচ্ছে 1927, এটা 2 নাম্বার। তারপরে এটা হচ্ছে 1930, এটা 3 নাম্বার। ক্লিয়ার? 1942, এটা 4 নাম্বার। এই হলো আমাদের উত্তর। এবার যদি আমরা ওরকম করে ক্রমানুসারে সাজাই, তাহলে উত্তর আমার কোথায় আছে দেখো, 1 নাম্বার 1919, তার মানে রাওলাট আইনটা, এটা 1, তাহলে আমরা সাজালে কেমন হয়, 1 আসবে আগে। তারপর 1927, তার মানে সি নাম্বারে কি আছে, হ্যাঁ সি নাম্বার মানে 3 নাম্বার, তার মানে হচ্ছে গিয়ে 3, 1 3 হলো। তারপরে আছে কি 1930, তার মানে হচ্ছে 2, এই যে 2 দেখা যাচ্ছে তো তোমাদের, না গেলে বলো একটু, হ্যাঁ। তাহলে 1 গেল, 3 গেল, 2 গেল, আর বাকি থেকে 4, 4 তো সবার শেষে এমনিতেই আছে। এই গেল হচ্ছে কি আমাদের অপশন। তাহলে আবার বলে দিচ্ছি, রাওলাট আইন 1919, আইন অমান্য আন্দোলন 1930, সাইমন কমিশন 1927, আর ভারত ছাড়ো আন্দোলন সকলেই যেন 1942 গেল। আমাদের ডেটা মুখস্থ হয়ে গেল একদম। পরে আমাদের যেটা রয়েছে, নওজওয়ান ভারত সভা সমিতি প্রতিষ্ঠা করেন নিচের কোনটি? অপশন দেখো, চন্দ্রশেখর আজাদ, সূর্য সেন, ভগৎ সিং, ভি.ডি. সাভারকার। কোন অপশনটা হবে? তোমরা 2 সেকেন্ড ভিডিও পজ করো, পজ করে উত্তর করার চেষ্টা করো। আমি উত্তর বলে দিচ্ছি, উত্তর হবে হচ্ছে গিয়ে ভগৎ সিং। এবার এখান থেকে আমাদের কি ডেটা আছে? এখান থেকে ডেটা সামান্য কিছু, সেটা হচ্ছে কি দেখো, যে নওজওয়ান ভারত সভা সমিতি প্রতিষ্ঠা করে কে করে? ভগৎ সিং। কেন করে? প্রশ্নটা হচ্ছে কেন এই সমস্ত সভা সমিতি কেন গঠন করে? কারণ হচ্ছে গিয়ে সালটা হচ্ছে গিয়ে লিখে রাখো 1928, ঠিক আছে, সালটা 1928। এই সময় ভগৎ সিং যে সমস্ত শ্রমিক এবং যে সমস্ত কৃষক যুবকরা ছিল, ইয়াং যারা ছিল, তাদেরকে নিয়ে এই সমস্ত সভা সমিতিগুলো গঠন করা হয়েছিল। কেন? ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য, ব্রিটিশদের বিরুদ্ধে তোমার হচ্ছে প্রতিরোধ গড়ে তোলার জন্য, এবং ব্রিটিশদেরকে আলটিমেটলি এই দেশ থেকে তাড়ানোর জন্য। ধীরে ধীরে এরা বিভিন্ন সমস্ত তোমার শ্রেণীর, কৃষক শ্রেণী থেকে শুরু করে, শ্রমিক থেকে শুরু করে, সমস্ত শ্রেণীর যারা ইয়াং ছেলে মেয়ে ছিল, যুবকরা ছিল, যুবক যুবতীরা ছিল, তাদেরকে নিয়ে এই সমস্ত সভা সমিতিগুলো গড়ে তোলে 1928 সালে। এবং এটা পুরোপুরিভাবে কিসের জন্য? ব্রিটিশদেরকে উৎখাত করার জন্য ভারত থেকে। তো আজকের ভিডিওটা এইটুকুই। 10টা প্রশ্ন নিয়ে আসছিলাম, কিন্তু 10টা প্রশ্ন সংখ্যায় 10টা নয়, এখানে তোমরা অনেক কিছু পেয়ে গেছো। আমি আশা করছি তোমাদের এই সমস্ত ভিডিও অনেকটা কাজে লাগবে। যদি সত্যি কাজে লাগে কমেন্ট করে জানিয়ে দিও কতটা ভালো লাগলো, আর কে কে কোথা থেকে দেখছে সেটাও জানিয়ে দিও। চলো দেখা হচ্ছে সামনের দিন নেক্সট ক্লাসে আমাদের। চলো, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।